কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য নতুন করে প্রায় ২০ কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় এই ঘোষণা দেন দেশটির মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক মিডিয়া নোটে বলা হয়, এই ১৯.৯ কোটি ডলার রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদেরকে আশ্রয় দেয়া বাংলাদেশিদের সহায়তায় ব্যবহার হবে। মার্কিন ৩টি সংস্থার মাধ্যমে এই অনুদান হস্তান্তর হবে। এই সহায়তা সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা, শিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে। পাশাপাশি তাদের দ্রুত দেশে ফেরার জন্য অনুপ্রেরণা যোগাবে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য ২১০ কোটি ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা নিয়ে শিগগিরই ভারত, চীনসহ উজানের দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে সরকার। ভাটির দেশে পানির সুষম বন্টন নিশ্চিতে সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ চান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পানি ভবনে এক সেমিনারে তিনি বলেন, বৃষ্টি ও নদীর পানি বাড়ার তথ্য প্রতিবেশী দেশকে জানানোর রীতি রয়েছে। একে রাজনৈতিকভাবে দেখা ঠিক হবে না বলে মত তার। ভারতের সঙ্গে এ প্রশ্নে সমঝোতা থাকা জরুরি বলে মনে করেন রিজওয়ানা হাসান। সাম্প্রতিক বন্যায় ভারী বৃষ্টির তথ্য আগে পাওয়া গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেত বলেন তিনি। দিল্লির কাছে এসব বিষয় জোরালো ও স্পষ্টভাবে উত্থাপনেও গুরুত্ব দেন পানি সম্পদ উপদেষ্টা। এক হচ্ছে নদীর সাথে পানি ভাগাভাগি, এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জড একটা এজেন্ডা। পানি ভাগাভাগির চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে, চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে, শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে না। সঙ্গত কারণে এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে। এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো। শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গুমের অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য এবং র্যাবের কর্মকর্তাদের আসামি করে ট্রাইব্যুনালে নতুন ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও নিখোঁজদের পরিবার এসব অভিযোগ দায়ের করেন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রথম অভিযোগটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অভিযোগে তিনি জানান, ২০১৫ সালে ফেব্রুয়ারিতে র্যাব সদস্যরা তাকে উত্তরা থেকে তুলে নিয়ে ৬ মাস গুম করে। এতে সাবেক আইনমন্ত্রী, র্যাবের সাবেক ডিজি বেনজির সহ সংস্থার অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন সদস্যকে আসামি করেন। এদিকে দুপুরে ট্রাইব্যুনালে যান বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। তারাও গুমের অভিযোগ দাখিল করছেন। এর আগে গতকাল গুমের ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয়। জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে, কিন্তু সেগুলো বিচারের জন্য যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। তবে এখানে আসা যাবে, এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের দুই নেতার আত্মপ্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই বলছেন, মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান পরিষ্কার করেই শিবিরের রাজনীতিতে আসা উচিত। কেউ কেউ আবার সাধুবাদ জানিয়েছেন। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু কার্যকর করার দাবি জানিয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশের পর ক্যাম্পাসে তিন বন্ধুর দুই রকম মত। অবশ্য তিনজনই চান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলুক। আত্মপ্রকাশে আসছে, এটা অবশ্য ভালো, কারণ তারা রাজনীতি করবে, তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, যেহেতু এটা শিক্ষার্থীদের সংগঠন কাজ করবে, এটা প্রকাশ্যেই আমার কাছে ভালো মনে হয়। ছাত্র শিবির যদি তার ৭১-এর অবস্থান স্পষ্ট না করে, ৭১ নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট না করে, তাহলে আমি মনে করি তাদের রাজনীতি অনেকটা প্রশ্নবিদ্ধ থাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার অন্যতম ডাকসু কার্যকর করে দলীয় রাজনীতি বন্ধের দাবি কারো কারো। আমরা দলীয় রাজনীতি চাই না, আমরা চাই ডাকসুর রাজনীতি। আমরা যদি দেখি যে ২০২৪ সালে এসেও যদি তারা সেই ২০০২ সাল, ১৯৯০ সালের রাজনীতি করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। এমন সময় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্যে আসা নিয়েও কথা বলেছেন শিক্ষার্থীরা। যেদিন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, ঠিক সেই দিনই কেন শিবির তাদের সামনে আসলো, এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সদ্য বিদায়ী সভাপতির দাবি, ফ্যাসিবাদ হটানোই মূল লক্ষ্য ছিল, তাই সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই ছিল শিবিরের কর্মীরা। তবে তাদেরকে কেউই চিনত না
এমন ধারণা ভুল বলে দাবি তার। এই আন্দোলনের শুরু থেকে কিন্তু এরকমই একটা ব্যাপার ছিল যে যারা সকল রাজনৈতিক দল যে কোনো মতের মানুষ এই আন্দোলন সম্পৃক্ত হতে পারে। একটা কঠিন পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ে, মত প্রকাশের স্বাধীনতা ছিল না কারোই, এবং অসংখ্য শিক্ষার্থীকে শিবির নামে নির্যাতন করা হতো। দলীয় রাজনীতি নিষিদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সাথে শিবির নেতাদের আত্মপ্রকাশ সাংঘর্ষিক কিনা তা নিয়েও কথা বলেন তিনি। ওই দফাটা মূলত ক্যাম্পাসে বলতে ওইটা হলগুলোতে যে টর্চারের রাজনীতি, এটাকে মিন করা হয়েছিল মনে হয়, কারণ যেহেতু হলে নির্যাতনটা হতো মূলত। রাজনীতি যেহেতু সাংবিধানিক অধিকার, কিন্তু এটা তো আমরা আসলে কেড়ে নিতে পারি না, যে কারো রাজনীতি করার অধিকার আছে। ছাত্র রাজনীতির আমূল সংস্কারই লক্ষ্য বলে জানান শিবির নেতারা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সাগরে লঘুচাপের প্রভাবে ঢাকা সহ সারা দেশে কাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত। তেরো বছর স্কুলে না গিয়েও বেতন তুলেছেন বাগুড়ার শিক্ষক শিশির। প্রতিমন্ত্রীর এপিএস হওয়ায় দাপট। গত 6 বছরে সংখ্যালঘুদের ওপর হামলার 307 মামলায় চার্জশিট হয়েছে 179টির। এর মধ্যে বিচার শেষ হয়েছে মাত্র 7টির। তারপর সরকার পতনের পর সহিংসতায় পূজা নিয়ে উদ্বেগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তবে তাদের আশ্বস্ত করে পুলিশ বলছে দুর্গাপূজায় থাকছে 3 পর্যায়ের নিরাপত্তা। সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘরে অন্তত 2000 হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে 70টি মন্দির, ক্ষতিগ্রস্ত অন্তত 700 পরিবার। দাবি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের। খুলনার দাকপের 3 মন্দিরে দুর্গাপূজা করতে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে, এমন বেনামি চিঠি পাওয়ার অভিযোগ জানানো হয়েছে পুলিশে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সারা দেশে 360টি মামলা হয়েছে। চার্জশিট হয়েছে 179টির। চূড়ান্ত প্রতিবেদনে 79টিতে কোনো প্রমাণ মেলেনি। এছাড়া 49টি মামলার এখনও তদন্ত চলছে। 60টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং 14টিতে খালাস পান আসামিরা। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ার কারণেই বারবার হামলা, বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। 2010টি ঘটনা, তাতে 1705টি পরিবার সেখানে আক্রান্ত হয়েছে। হত্যা, যেটা আমি বলেছি, নারী নির্যাতন, এগুলি সবগুলি রয়েছে। উপাসনালয়ে আমরা 69টি উপাসনালয়ে হামলার বিবরণ আমরা তুলে ধরেছি। খুলনা দাকপে বলছে যে প্রতিমা তোমরা পুজো করতে গেলে 5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে। নির্বিঘ্নে পূজা আয়োজনে আশ্বস্ত করে পুলিশ বলছে নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন হামলাগুলোরও তদন্ত শুরু হয়েছে। কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে, সেই জন্য কিন্তু পুলিশ তৎপর রয়েছে। পুলিশ যদি এই ধরনের পরিস্থিতি কেউ সৃষ্টি করতে চায়, সেটি কিন্তু পুলিশ সাথে সাথে সেটি কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তো যে কোনো ধরনের অভিযোগ যখন আমরা পাই, আমরা কিন্তু সাথে সাথে সেটির ব্যবস্থা গ্রহণ করে থাকি। সারা দেশে পূজা মণ্ডপে কোনো হামলার সংখ্যা দেখা দিলে জরুরি সেবা নম্বরে কল করলে মিলবে পুলিশের সহায়তা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার পর্যন্ত দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে শুক্রবার নাগাদ কমে আসবে এর তীব্রতা। এর কারণ হিসেবে মৌসুমি বায়ুসহ সাগরে থাকা লঘুচাপের কথা জানিয়েছে তারা। বহাল রেখেছে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি। সেই বর্ষণের মধ্য দিয়ে শুরু দিনের প্রথম ভাগও। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় এর পরিমাণ 26 মিলিমিটার। সে কারণে যথারীতি নগরবাসীর সকালটা কাটে দুর্ভোগে। কাজে যেতে ছিল গণপরিবহন না পাওয়া সহ নানা ভোগান্তি। সকাল থেকে বের হয়েছি, প্রাইভেট জব করি, সারাদিন সকালবেলায় এই যে বের হয়েছি, কাজ করতেই হবে। মার্কেটিংয়ের চাকরি, আমাদের তো কোনো শান্তি নাই। বৃষ্টিতে তো সমস্যা হইতেছে, যাতায়াতে অনেক সমস্যা। রাস্তার ভালো না, পানি, রাস্তার মধ্যে হাইটে হাইটে আসতে হয়। এই অবস্থায় কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তারা বলছে এই বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত, তবে 48 ঘন্টার মধ্যে কমে আসবে এর তীব্রতা। আজকে সারাদিনে থাকবে কম বেশি, এবং এটা আগামীকালকে পর্যন্ত
থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই ইয়েটা প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টি জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের প্রভাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ গাজীপুরে খুলেছে সব পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর শিল্পাঞ্চল। সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতেও পুরোদমে চলছে উৎপাদন। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনও বন্ধ আছে 19টি কারখানা। বকেয়া বেতন, হাজিরা, বোনাস সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কবলে পড়ে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চল। তবে মঙ্গলবার 18 দফা দাবি মেনে নেয়ার ঘোষণা আসলে স্বস্তি ফেরে শ্রমিকদের মনে। বুধবার সকাল থেকে কাজে যোগ দেন গাজীপুর পোশাক কারখানার শ্রমিকরা। আমাদের দাবি ছিল সরকার যে মাইনে নিয়েছে, আমরা এতে খুশি। আর আমি মনে করি যে সকল গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগদান করা উচিত। দাবিগুলা দেওয়া ছিল, এগুলা বিজিএম থেকে সরকারের সব একত্রিত বৈঠক হয়ে সব দাবিগুলা মাইনে নেওয়া হয়েছে। মানা নেওয়ার পরে আমাদের সবকিছু সুস্থ সুন্দরভাবে ফ্যাক্টরি চলতেছে। সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। উপস্থিতি স্বাভাবিক এবং কোথাও অসন্তোষ দেখা যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনো বন্ধ আছে সাভারের 19টি কারখানা। আলোচনার মাধ্যমে এসব বন্ধ কারখানা খোলার চেষ্টা হচ্ছে জানিয়েছে মালিকপক্ষ ও শিল্প পুলিশ। 14টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে এবং 5টি সাধারণ ছুটি ঘোষণা আছে। 14টির মধ্যে আপনার 3টি নরায়ণজি আছে। এর মধ্যে কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মত পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে। কারখানার নিরাপত্তায় প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়া শিল্প এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও সেনাটহল জোরদার করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় আজ থেকে খুলছে সব পোশাক কারখানা। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে তো সব পোশাক কারখানায় খুলেছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর যে 18 দফা দাবি তো মেনে নেওয়া হয়েছে, শ্রমিকরা কি বলছেন, তারা কতটা সন্তুষ্ট, আর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন। আমি শ্রমিকদের যে দাবি দেওয়া সেই ব্যাপারে প্রথম বলতে চাই যে গাজীপুরে যারা তৈরি পোশাক কারখানার শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে কয়েকজন আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে গতকাল যে তাদের দাবি 18 দফা সরকার এবং বিজিএমই কর্তৃপক্ষ মেনে নিয়েছে, এর ফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে নিত্য পণ্য যেভাবে দাম বেড়েছে সেই দামের তুলনায় তারা সমস্যায় ছিলেন বেতন নিয়ে। এখন সব কিছু দাবি মেনে নেওয়ায় তাদের এখন চলাচল বা জীবন নির্বাহ করতে তাদের সহজ হবে এবং সেই কারণে তারা কারখানা কর্তৃপক্ষ এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আমি যে কারখানাটিতে আছি সেখানে কিন্তু সকাল থেকেই উৎপাদন প্রক্রিয়া সচল রয়েছে এবং এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন এবং মালিকরাও যেটি বলছেন যে গতকালে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত তারা মেনে নিয়েই কারখানা চালু রাখতে চান এবং শ্রমিকদের সাথে মালিকদের যে সম্পর্ক সেই সুসম্পর্কের ভিত্তিতেই এই কারখানাগুলো যে উৎপাদন প্রক্রিয়া সেটি তারা শতভাগ নিশ্চিত করতে চান এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুরে কারখানাগুলো চালু রয়েছে। আপনি জানেন যে গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং সেই কারখানাগুলোতে আজকে আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে অন্তত 13টি কারখানা যেগুলোতে মালিকরা তাদের নিজস্ব আর্থিক অসঙ্গতি বা নানান সমস্যার কারণে চালাতে পারেনি। বাকি যে কারখানাগুলো রয়েছে সবগুলো কারখানা কিন্তু সকাল থেকে চলছে এবং কোনো ধরনের সমস্যার কথা আমরা কিন্তু খবর পাইনি। এবং আমরা আরেকটি খবর যেটি শিল্প পুলিশের মাধ্যমে জেনেছি যে একটি কারখানা শুধুমাত্র আজকে গাজীপুরে মালিকের বাড়ি এলাকায় সেখানে 1 মাসের বকেয়া বেতনের দাবিতে তারা কিছুটা সময় আন্দোলনে নেমেছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে তাদের সরিয়ে দেয়। এই বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গাজীপুরে কিন্তু মোটা তাকে বলা চলে যে তৈরি পোশাক কারখানাগুলো পুরো উৎপাদন প্রক্রিয়ায় সচল রয়েছে এবং শিল্প পুলিশের সদস্যরা যেটি বলছেন যে এখানে কারখানার নিরাপত্তায় তারা অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করেছেন তেমনিভাবে বিজিবি এখানে রয়েছে, সেনাবাহিনী টহল রয়েছে। এছাড়া কারখানার যারা নিজস্ব নিরাপত্তা কর্মী তারাও কিন্তু এখানে নিরাপত্তা দেখভাল করছেন এবং সকাল থেকে আমি যেটি দেখেছি যে কারখানায় যখন কোনো শ্রমিক প্রবেশ করছেন তখন তাদের আইডি কার্ড
চেক করে এখানকার নিরাপত্তা কর্মী যারা রয়েছেন কারখানায় তারা কারখানায় প্রবেশ করতে দিচ্ছেন। ফলে আজকে যে চিত্রটি আমি দেখেছি যে গাজীপুরে পুরো পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখানে কর্মচাঞ্চল্য অন্যান্য দিনের মতো আমরা দেখতে পেয়েছি। এই ছিল গাজীপুরের শিল্প খাতের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। 13 বছর স্কুলে না গিয়ে বেতন তুলেছেন সহকারী শিক্ষক শিশির সরকার। ছিলেন মাগুরা 2 আসনের সাবেক এমপি বীরেন শিকদারের এপিএস। ক্ষমতার দাপট দেখিয়ে বেতন ভাতা তুললেও ক্লাসে তাকে পায়নি শিক্ষার্থীরা। হাসিনা সরকারের পতনের পর থেকেই আছেন পলাতক। মাগুরার শালিখা উপজেলার আরপাড়ার বরুইচড়ায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়। 13 বছর ধরে এখানে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শিশির সরকার। স্কুলে পাঠদানের বদলে পুরো সময় জুড়ে তিনি ছিলেন সাবেক এমপি ও পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের এপিএস। শিক্ষক হিসেবে তাকে ক্লাসে দেখেননি বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, তবে তুলে নিয়েছেন বেতন ভাতা। 6 থেকে ক্লাস স্কুলে আসছি পর্যন্ত আজ পর্যন্ত তাকে ক্লাস নিতে দেখিনি। প্রতিমন্ত্রীর এপিএস শিশিরের দাপটে অসহায় স্থানীয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও মুখ খুললেননি ভয়ে। তাই চাকরি না করেও সমস্যা হয়নি বেতন ভাতা তুলতে। তিনি ঠিক মতন বেতন তুলে এনেছে ব্যাংকে যায়, কিন্তু কোনোদিন ক্লাস নিতে আসেনি। 2 বছর 4 বছরে 1 দিন 2 দিন দেখা গেছে, তাছাড়া নিয়মিত কোনোদিন দেখিনি। শিশির সরকার মাঝে মধ্যে স্কুলে এসে সই করে যেতেন হাজিরা খাতায়, সাথে করে নিয়ে আসতেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ বরকে। শিশির সরকার নামে যে টিচার আমার স্কুলে ছিল তিনি মাঝে মাঝে স্কুলে আসতো যদি সেদিন সভাপতির সাথে নিয়েই আসতো। সভাপতির সাহায্যে সে হাজিরা খাতায় স্বাক্ষর করত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শিশির সরকার তার নিযুক্ত করণিক সুজয় রায়ের মাধ্যমে 2 মাসের ছুটি ও অনুমোদনের রেজুলেশন সই করিয়ে নেন। তবে এতে প্রধান শিক্ষকের দায় দেখছে জেলা শিক্ষা অফিসার। 2011 সাল থেকে 2024 সালে 4 আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে এবং যতটুকু আমরা জানতে পারছি যে তিনি অনুপস্থিত থাকা অবস্থায় বিষয়টা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাই সদুত্তর দিতে পারবেন। অভিযুক্ত শিশির সরকার ও নারায়ণ বরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।